সবাই মিলে তথ্য যাচ্ছে। এখানে কি বলছে, আমরা যে গুগল ফর্মটি সবার কাছে পাঠিয়েছি, ওই যে গুগল ফর্ম তৈরি করা শিখেছো না তোমরা, মনে আছে নাকি ভুলে গেছো? জি স্যার, মনে আছে। সবার মনে আছে? আচ্ছা, মনে থাকলেই ভালো। রাফিউল মনে আছে? রাফি? ইয়েস স্যার, মনে আছে। আচ্ছা, okay। তো সেই গুগল ফর্মটা তো যে আগে তৈরি করা হয়েছে সেটা দেখার জন্য বলছে, ঠিক আছে? তো এরকম গুগল ফর্মটা আমরা তৈরি করিনি, তোমরা সবাই একটা করে গুগল ফর্ম তৈরি করেছিলে। কি বলছে দেখি, যে কে কি মতামত দিয়েছে সেটা আমরা স্কিপ করছি। ভিউ ইন শিটস, এই জিনিসটা কি জানো? এই জিনিসটার কাজ ফাংশন জানো, ভিউ ইন শিটস? স্যার এইটাতে গেলে এই এক্সেল অ্যাপে না, এক্সেল অ্যাপ কি, যাক এক্সেল অ্যাপে খুব সহজ। হ্যাঁ? এক্সেল না, ওটা এক্সেল এর মতোই। ও এটা আচ্ছা হচ্ছে ওটাকে বলে গুগল শিট। আচ্ছা, গুগল শিটে একটা কি বলে একটা টেবিল করা হয় সবগুলো রেসপন্স নিয়ে, হ্যাঁ, সেটা তো দেখেছি। এই যে, হ্যাঁ, আরেকটা ভালো একটা জিনিস, যেমন তুমি এই প্রবলেম ফেস করছো, এই যে যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি, এই সফটওয়্যারের নাম কি বলতো? এই যে এই সফটওয়্যারটা, স্যার এটার নাম এক্সেল না, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এর ভিতরে এই যে এই জিনিসগুলো ছক করা ছক করা যে এইভাবে দেখতে পাচ্ছি, এই পুরো জিনিসটাকে কি বলে জানো? স্প্রেডশিট। স্প্রেডশিট, ঠিক আছে? তো এই মাইক্রোসফটের স্প্রেডশিট কি, মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট একটা কোম্পানি, ঠিক আছে? তেমনি গুগল একটা কোম্পানি। তো মাইক্রোসফটেরটা হচ্ছে আমরা কি বলি, এমএস এক্সেল। এমএস মানে মাইক্রোসফট, এমএস এক্সেল। আর যেটা গুগলের আছে, সেম কাজ, সেম সবকিছু, সেম জিনিস, সেম কাজই করতে পারবা সেটাকে। গুগলের যেটা, গুগলেরটাকে আমরা বলি হচ্ছে গুগল শিট, ঠিক আছে? গুগলেরটাকে আমরা বলি গুগল শিট, মাইক্রোসফটেরটাকে আমরা বলি মাইক্রোসফট এক্সেল। তবে তোমরা যেহেতু ফোন ইউজ করো, ফোনের মধ্যে গুগল শিটটা ইউজ করা অনেক বেশি ইজি। আর গুগল শিটটা ইউজ করতে ইন্টারনেট কানেকশন লাগে, তোমরা গুগল শিটটা অফলাইনে ইউজ করতে পারবে না। আহ, ঠিক আছে? তো আজকে তোমরা কি গুগল, আমরা যে কাজগুলো এক্সেলে করেছি দেখেছো না তোমরা? সেই সেম কাজগুলো কিন্তু আমরা চাইলে ইয়েতে করতে পারি, তোমার গুগল শিটে। ঠিক আছে, আমি কি দেখিয়ে দিব যে গুগল শিটে কিভাবে করব কাজ? জি স্যার, দেখিয়ে দেন, ভালো হয়। বাকি তোমরা কি বলো? হ্যালো, সবাই কি বলো? জি স্যার। গুগল শিটে এই সেম কাজগুলো কিভাবে করে দেখিয়ে দিব। জি স্যার। কেন বলছি, যে তোমরা যেহেতু মাইক্রোসফট, তোমাদের অনেকের হয়তো পিসি নেই, মানে কম্পিউটার নেই, তো সেক্ষেত্রে তোমরা এগুলো প্র্যাকটিক্যালি এই কাজগুলো করতে পারবে না। তো আমি যদি তোমাদের দেখিয়ে দেই যে গুগল শিটে এই কাজগুলো কিভাবে করে, তাহলে তোমরা কিন্তু অনেক ইজিলি করতে পারবে তোমাদের ফোন থেকে। একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল, মানে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, ঠিক আছে, যে হাতে কলমে তুমি শিখি। তো আমি, তোমরা তোমাদের ইয়ে করবে, একটা গুগল প্লে থেকে গুগল শিটটা ইনস্টল করে নিবে। গুগল শিট প্লে স্টোর, ঠিক আছে? গুগল শিটে গেলে এই যে এরকম একটা লোগো দেখতে পাবে, এই যে গুগল, এটা হচ্ছে তোমাদের প্লে স্টোরে গেলে তোমরা এমন দেখতে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে গুগল শিট। তো সেখান থেকে তোমরা ইনস্টল করে নিবে। আর লোগোটা হচ্ছে এই যে এইরকম সবুজ কালার, ঠিক আছে? এটা হচ্ছে গুগল শিট।
গুগল শিটটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবে। তোমরা ফোনে কিভাবে ইউজ করবে সেটা বলতেছি, ঠিক আছে? তো গুগল শিট তখন যখন ওখানের ভিতরে ইয়ে করবে, সেই সফটওয়্যারের ভিতরে যাবে। আমি এখানে অনলাইনে ইয়ে করতেছি। এই যে এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, আমি বললাম না এই জিনিসগুলোকে কি বলে, স্প্রেডশিট। স্প্রেডশিট, এই যে আমরা যেমন এখানে ওপেন করেছি একটা ফাঁকা একটা শিট, এখন ফাঁকা না, এই যে বিভিন্ন ডেটা দিয়েছে, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে। এটাও একটা স্প্রেডশিট। গুগলেরও যেটা আমরা অনলাইনে ইউজ করব এখন, সেটাও একটা স্প্রেডশিট। এই যে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করলাম, এই দেখো একটা ফাঁকা ইয়ে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই যে এটাকেও বলতেছে একটা স্প্রেডশিট। কিন্তু এই সফটওয়্যারটা যেটা আমরা ইউজ করতে সেটা হচ্ছে গুগল শিট, আর ওইটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট এক্সেল। কাজ দুটারই সেম, সেম জিনিস তুমি এখানেও করতে পারবে, ওখানেও করতে পারবে, ঠিক আছে? এখানে এই যে আনটাইটেলড লেখা ছিল, আনটাইটেলড এখানে আমরা নামকরণ দিতে পারি, এই লিখে দিলাম। এখন দেখো এই যে সেম ডাটাগুলো আমরা চাইলে আবার এক্সেল থেকে এগুলো কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারি। আমরা বারবার লিখবো না, এগুলো মনে করো কপি করলাম, কপি স্যার করে জুমিং করে দেন, হ্যাঁ হ্যাঁ, মানে জুমিং করে একটু বড় করে দেন, তাহলে দেখতে সুবিধা হয়। আচ্ছা, গ্রিন অপশন কোথায় গেল? এখন ঠিক আছে? জি স্যার, এরকম হলেও হবে। তো এখন আমরা সেই ডেটাগুলো এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে। এই যে, দেখো যে লেখাগুলো লিখছিলাম এগুলো স্টুডেন্ট মার্কস সবগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন এখানেও কিন্তু আমরা এই যে এরকম সর্ট করতে পারি, এখানে এরকম করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সর্ট অপশন কোথায়, এখানে এখানে একটু খুঁজে পেতে সমস্যা হয়, ওখানে ফিল্টার ভিউ, এখানে টুলগুলো এই যে এখানেও থাকে, টুলস, টুলস এখানে পাওয়া যায়। এই যে সর্ট, ঠিক আছে, সর্ট রেঞ্জ, এখানে হচ্ছে এই যে সর্ট রেঞ্জ কলাম বি, এ টু জেড। এই যে কলাম বি, কেন কলাম বি দেখাচ্ছে এখানে বলো তো? কারণ এই যে আমাদের এখানে কলাম বিটা সিলেক্ট করা ছিল, এই যে দেখতে পাচ্ছ উপরে কলাম বি, ঠিক আছে? আর এখানে যদি কলাম এ সিলেক্ট করি, এখন কিন্তু ওখানে দেখতে পাবো কলাম কোথায়, ডেটা, ডেটা অপশনটাতে গেলে এই যে সর্ট শিট, ঠিক আছে, কলাম এ, এর এ টু জেড, এ টু জেড যদি করি, দেখো এটা ক্লিক করলাম, দেখো এ টু জেড সবগুলো ইয়ে হয়ে গেছে, এমনকি স্টুডেন্ট লেখাটাকেও নিচে নিয়ে আসছে, ঠিক আছে? আবার সর্ট করি, সর্ট রেঞ্জ, সর্ট শিট দিয়েছিলাম, সর্ট শিট দিয়ে ওখানে যেমন আহ দুইটা অপশন পেয়েছিলাম না আমরা, এখানে একটু আলাদা। এখানে আলাদা হচ্ছে কি, মনে করো আমি এই যে রেঞ্জ সিলেক্ট করে নিলাম, এই রেঞ্জটা সিলেক্ট করে তারপরে সর্ট শিট যদি দেই, তাহলে পুরো শিটের মধ্যে যতগুলো আছে সবগুলা সর্ট হয়ে যাবে। আর সর্ট রেঞ্জ যদি দেই, তাহলে এই যে যতটুকু রেঞ্জ আমরা সিলেক্ট করেছি ঠিক ততটুকু সর্ট হবে। তাহলে এ টু জেড করলাম, দেখো এই আগের বারে কিন্তু স্টুডেন্ট নিচে চলে আসছিল, এবার কিন্তু স্টুডেন্টটা নিচে চলে আসে না, এ টু জেড, ঠিক আছে, সর্ট হয়ে গিয়েছে। এখন মার্কস গুলো আমাদের সর্ট করা দরকার। মার্কস গুলো আমরা কিভাবে সর্ট করব? এখন এই যে এখানে আমরা সর্ট রেঞ্জ, ঠিক আছে, সর্ট রেঞ্জ, সর্ট রেঞ্জ হলো যে এ টু জেড, তার মানে ছোট থেকে বড়, এ টু জেড মানে ছোট থেকে বড়, আর জেড টু এড, এ মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে? এ টু জেড করলাম, দেখো ছোট থেকে বড় হয়ে গেল।
আবার সেম জিনিস যখন জেড টু এ করবো, তখন হচ্ছে গিয়ে এরকম হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে তো এক্সেলে তো আমরা দেখলাম এই পাশের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো চেঞ্জ হচ্ছে না। এখানে এটা কিভাবে করা যায়? তো এখানে সর্ট রেঞ্জ, অ্যাডভান্স রেঞ্জ সর্টিং অপশন, ঠিক আছে? সর্ট হ্যাজ হেডার রো, এখানে করতে হবে তোমার কি, এই যে মনে করো এরকম ডেটা দেয়া আছে, তুমি যদি সর্ট করতে চাও এভাবে দুইটা কলামই একবারে সিলেক্ট করে তারপরে হচ্ছে তোমার সর্ট রেঞ্জ, ঠিক আছে? কলাম এ অনুযায়ী সর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এই যে এ এর সাথে 90 ছিল, এই যে 90 চলে আসছে। বি এর সাথে 80, এই যে 80। সি এর সাথে 60, এই যে 60। ডি এর সাথে 55, এটা 55। এগুলা মনে রাখো, দেখো এরপরে আমরা যা করবো ওইটা কিন্তু আসবে। আবার করে দেখাচ্ছি সবগুলো। এবার আমরা ছোট থেকে বড় সর্ট করবো। যেটা সিলেক্ট করলাম সর্ট রেঞ্জ, কলাম এটা সর্ট হবে, ঠিক আছে? এই যে কলাম এ দেখতে পাচ্ছ, কলাম এটা সর্ট হবে এ টু জেড দিলাম, এ টু জেড দিয়ে দিলাম, সাথে কিন্তু নাম্বার গুলো সর্ট হয়ে গেছে। কিন্তু যদি আমরা একটা কলাম সিলেক্ট করতাম এই রেঞ্জটুকু, তাহলে কিন্তু এগুলো সর্ট হতো, ঠিক আছে? খুব বেশি ডিফারেন্স না। মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিটের কাজগুলো খুব বেশি ডিফারেন্স না, বাট গুগল শিটে ফোন থেকে কাজ করা গুগল শিটে বেটার। তো তোমরা যখন এই যে সর্ট অপশন গুলো ট্রাই করবে, হ্যাঁ, গুগল শিটে যখন যে এই জিনিসগুলো ট্রাই করবে, খুঁজতে খুঁজতে নিজেরাই পেয়ে যাবে যে হ্যাঁ কোনটা দিয়ে কি কাজ করতেছে, কি কি কাজ করা যায়। যেমন দেখো আরো কিছু টুকটাক জিনিস আছে, যেমন মনে করো 1 2 3 4, এই লেখাগুলো মনে করো 1 থেকে 100 তোমাকে লিখতে হবে। তুমি কি এভাবে লিখবা? 1 2 3 4 টাইপ করে লিখবা? অবশ্যই না। এক্সেল আমাদেরকে অনেক সহজ করবে। এভাবে 1 2 3 সিলেক্ট করে আমি যতদূর নিচে টানবো অটোমেটিক্যালি দেখো 1 থেকে কিন্তু 10 চলে আসছে, ঠিক আছে? এটা কিভাবে হচ্ছে বলতো? যখন আমি এই তিনটা সিলেক্ট করতেছি, তখন এই যে এই শীট দেখতেছে কি এই প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে পার্থক্য কত। প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে পার্থক্য 1। আবার দ্বিতীয় এবং তৃতীয়টার মধ্যে পার্থক্য কত, তাদের মধ্যেও পার্থক্য হচ্ছে 1। তো এখন ও দেখতেছে যে প্রতিবার পার্থক্য যেহেতু 1, তার মানে প্রতিবার, এখন যদি আমি একে এরকম করে টেনে দেই তাহলে ও বুঝতে পারতেছে তার মানে আমাকে প্রতিবার পার্থক্য 1 করে এগোতে হবে। তো সে অনুযায়ী সে প্রতিবার পার্থক্য 1 করে এগোলো। এখন 3টা দিতে হবে এমন না, 2টা দিলেই হবে। মনে করে যে 2টা দিলাম, 2টা দিয়ে সিলেক্ট করে দেন এই যে এখানে এই বাটনটাতে নিয়ে আসলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। এরকম এই যে বাটনটাতে নীল বাটনটাতে নিয়ে এসে তারপরে এই যে টানলাম, দেখো এই যে আবার হয়ে গেছে। এখন যদি মনে করো যে 10 20 30 40 এরকম করতে চাই, তাহলে কি করতে হবে বলতো? 10 একটা লিখলাম, 20 একটা লিখলাম। এখন কিন্তু পার্থক্য 10। দেখো এবার কিন্তু 10 20 30 আসবে, 40 50 এরকম করে আসবে। দেখছো 10 20 30 40 50 60 এরকম করে চলে আসছে। এবিসিডি এরকম করে লিখতে পারবে। এবিসিডি কি পারা যায়? দেখি, ট্রাই করে দেখি। এবিসিডি মোস্ট প্রবলি হয় না আমার, এভাবে নাম্বার গুলো হয়। এবিসিডি বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। এবি 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 এভাবে, এভাবে এবি এভাবে বারবার রিপিট হচ্ছে। মনে করো যদি কোনো তোমাকে রিপিটিটিভ কাজগুলো করা লাগে, কোনো একটা কাজ, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? যেমন সূত্র অ্যাপ্লাই করা লাগে, সেই সূত্র কিন্তু আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন আজমি, তুমি বলেছিলে যে কিছু একটা মার্কস কিভাবে যোগ করতে হয় এই ব্যাপারটা একটু, তাই না? জি স্যার। হচ্ছে 2টা মার্কস নিয়ে, ঠিক আছে? বাংলা আর ইংলিশের মার্ক, এটাই কপি করে বসাই দিলাম। একটু সর্ট করে নিই, একটু এলোমেলো করে নিই। সবার মার্কস তো আর সেম হয় না সব সাবজেক্টে, ঠিক আছে? সর্ট করে নিলাম। ঠিক আছে, এ স্টুডেন্ট বাংলায় 90 পেয়েছে, ইংলিশে 10 পেয়েছে, এরকম করে সবগুলো স্টুডেন্টের মার্কস আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা টোটালটা কোথায় রাখবো? এই যে এই ঘরে, তাই না? ডি2, এই যে ডি2 যে সেলটা দেখতে পাচ্ছি, এই সেলে আমরা আমাদের টোটালটা রাখবো, ঠিক আছে?
টোটালটা যদি আমরা এই সেলে রাখি তাহলে আমাকে কি করতে হবে? সূত্র দেওয়ার জন্য কি করতে হয় বলো তো, কিভাবে শুরু করতে হয়? ইকুয়াল দিতে হয়। ভেরি গুড। ওকে, ইকুয়াল সাইন দিলাম। এখন ইকুয়াল সাইন দিয়ে আমরা কি করব? এরা কিন্তু দেখাচ্ছে সাম অফ বি2 এন্ড সি2, এটা কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু এক্সেলে আবার দেখায় না এভাবে, ঠিক আছে? তো আমরা এভাবে না করে আমরা এভাবে ম্যানুয়ালি এক্সেল এর মতো করে, এক্সেলে যেভাবে শিখেছিলাম সেভাবে করি। ইকুয়াল দিয়ে এই ঘরটা সিলেক্ট করলাম, অর্থাৎ যে ঘরের আমরা যোগ করতে চাই এই ঘরটা, অর্থাৎ এই সেলটা 90, এই সেলটা সিলেক্ট করে তারপরে কি করব? প্লাস লিখবো, এই যে প্লাস চিহ্ন চলে আসলো। এরপরে কি করব? আর কোনটা সেল আমরা যুক্ত করতে চাই, তাই না? এই যে 10 লেখা যে সেলটা, এই সেলটাও যোগ করতে চাই, এই যে সেল। ঠিক আছে, আমাদের সূত্র দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব? এন্টার চাপবো। এন্টার চাপ, এন্টার তো বোঝো, কিবোর্ডের এন্টার। ঠিক আছে, কিবোর্ডের এন্টার চাপলাম। দেখো ও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, দেখতেছো পারতেছো, মানে অটোমেটিক্যালি ও বুঝতে পারতেছে যে আমি প্রথমটা যেহেতু অ্যাড করেছি, তার মানে আমি গুগল আর কি, গুগলের ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছে যে ও কিন্তু বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি প্রথমটা যেহেতু যোগ করছি, তার মানে আমি খুব সম্ভবত পরের গুলো যোগ করব। ও কিন্তু এর জন্য দেখো যে ও চাচ্ছে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করতে সবগুলো, কিন্তু এই যে ও আমার কাছে পারমিশন চাচ্ছে, সাজেস্টেড অটোফিল। সে আমার কাছে পারমিশন চাচ্ছে যে আমি আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা চাচ্ছি কিনা। তো আমি যদি আমি এখানে টিক ওকে করে দিই তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এখন মনে করো যে এটা আমি ডিলিট করে দিলাম, এন্টার করলাম। ঠিক আছে, যদি আমি এখানে ডিক্লাইন করে দিতাম তাহলে কিন্তু এরকম ফাঁকা থাকতো, আর এরকম হইতো না অটোমেটিক্যালি। এখন দেখো আমরা কি জানি, এখন এই সেম সূত্রটা পরের গুলোতে অ্যাপ্লাই করার জন্য আমরা কিভাবে কি করি? এই সেলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে একেবারে এই সেলের, অর্থাৎ ডি2 সেলের ডানে এবং নিচে যে ডটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মাউস কার্সরটা নিয়ে যাব। মাউস কার্সর বলে বলতে এই যে তীরটা দেখতে পাচ্ছি এটাকে মাউস কার্সর বলে। এই মাউস কার্সরকে আমরা এখানে নিয়ে যাব, নিয়ে যে মাউসের বাটন ক্লিক করে ধরে রেখে যতদূর পর্যন্ত যোগ করতে চাই সে পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যে ছেড়ে দিলেই মাউসের বাটন অটোমেটিক্যালি যোগ হয়ে গেল। আর বিয়োগ করতে চাইলে জাস্ট এই সূত্রের এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে। গুণ করতে চাইলে গুণ দিয়ে দিতে হবে। আর যদি গুণ চিহ্ন এই যে এভাবে দিব, গুণ করতে চাইলে গুণ এরকম করব। আর এই যে ভাগ করতে চাইলে ভাগ চিহ্ন দিয়ে দিয়ে সবগুলোতে অ্যাপ্লাই করে দিব। ক্লিয়ার তো নাকি আপনি? জি স্যার। আমরা তাহলে ফার্দার প্রসিড করি। এখানে গুগল শিটে কিভাবে আসে, অর্থাৎ মনে করো যে তোমরা যে বলো পরীক্ষা দাও, ঠিক আছে? তোমরা যে পরীক্ষা দাও সেই পরীক্ষার রেজাল্ট গুলো আমরা গুগল ফর্মে আমাদের কিন্তু আমরা এরকম স্প্রেডশিটে এরকম একটা শিটের মধ্যে পেয়ে যাই চাই। বুঝতে পেরেছো কিভাবে পাই জানো? দেখাই একটা, দেখাই যে তোমরা যারা ক্লাস 8 পরীক্ষা দিয়েছো এর আগে তাদেরটাই দেখাই। ওকে, দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। স্যার আচ্ছা দেখো, এই যে হচ্ছে তোমাদের যে মান্থলি এক্সাম, ক্লাস 8 এর মান্থলি এক্সামের সায়েন্স যে পরীক্ষা দিয়েছো সেটার আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছ 3 জন রেসপন্সেস 3 দেখতে পাচ্ছ, তার মানে 3 জন এই ফর্মটা ফিল আপ করেছে। যেমন তোমরা তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ এই যে রেসপন্সেস 61, অর্থাৎ 61 জন ফর্মটা ফিল আপ করেছে। ঠিক আছে, তোমরা পরীক্ষা দিয়েছো 3 জন, এই জন্য ওখানে 3 দেখাচ্ছে। এখন আমরা এই যে এখানে যে কাজগুলো করেছে সেই কাজগুলো গুগল শিটের মাধ্যমে কিভাবে ওপেন করে সেটা দেখবো। আমরা এই ফর্মটাতে চলে আসলাম, এই যে ক্লাস 8 এর মান্থলি এক্সাম ফর্ম। এই ফর্মের মধ্যে রেসপন্স, এই যে কোশ্চেন আছে, এখানে কোশ্চেন গুলো সব দেখতে পাচ্ছ, এই যে এগুলো ছিল কোশ্চেন তোমাদের। আর এখানে রেসপন্সেসে যদি যাই আমি রেসপন্স গুলো দেখতে পাবো। আর একটু তবে দেখতে পাবে, ঠিক আছে? এখানে একটা গ্রাফ দেখাচ্ছে যে এভারেজে কত পেয়েছে সবাই। এভারেজে 18 পেয়েছে, মিডিয়ান মানে মধ্যম ছিল 16। ঠিক আছে, 16 থেকে 22 পয়েন্টের মধ্যেই পেয়েছে আর কি স্টুডেন্টরা, এটা দেখাচ্ছে। ঠিক আছে, ওকে।
তো এই যে তিনজন রেসপন্স করছে, আমরা চাইলে এখানে ইন্ডিভিজুয়াল রেসপন্স এভাবে দেখতে পারি। যেমন রাজের দেখতে পাচ্ছি, রাজ 22 পেয়েছে। এই যে নাম দেখতে পাচ্ছি, রাজ কিভাবে কোনটা 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 সিলেক্ট করেছে, কোনটা সঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন মেইন কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে রেসপন্স, এই যে লিঙ্ক টু শিটস, লিঙ্ক টু শিটস, এখানে কি তোমাদের লিঙ্ক টু শিটস আছে? ভিউ ভিউ ইন শিটস আছে, হ্যাঁ। তো আমার এখানে লিঙ্ক টু শিট কেন দেখাচ্ছে, তাই না? এখানে যদি আমি লিঙ্ক টু শিট ক্লিক করি, তাহলে এটা নতুন একটা ওই যে গুগল শিট তৈরি করবে, ঠিক আছে? নতুন একটা গুগল শিট তৈরি করবে, ক্রিয়েট করলাম নতুন একটা গুগল শিট। নতুন একটা গুগল শিট কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আমি যখনই বললাম, এই যে দেখো এখন কিন্তু লিঙ্ক টু শিট করলাম যখন, তখন ভিউ ইন রেসপন্স, এই যে সরি, তখন কিন্তু ভিউ ইন শিট চলে আসছে লেখাটা। ফার্স্ট টাইম যখন তুমি এই এই মানে কাজটা করবা, তখন কি দেখাবে? লিঙ্ক টু শিট, অর্থাৎ একটা শিটের সাথে তোমার এই রেসপন্স গুলাকে লিঙ্ক করে দিতে হবে। যেমন এই যে এইটার সাথে এটা একটা শিট দেখতে পাচ্ছ, এই শিটটার সাথে আমরা কি করলাম? লিঙ্ক করে নিলাম, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি ইন ডিটেলস পরে এক্সপ্লেন করতেছি। তাহলে ভিউ ইন শিট, এখন যদি ভিউ ইন শিট বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা এই যে এই শিটের মধ্যে চলে আসবো। তার মানে সবার রেসপন্স গুলা, সবার অ্যান্সার গুলো আমরা দেখতে পাবো শিটের মধ্যে, ঠিক আছে? এখন আমরা শিটের মাধ্যমে কিভাবে এই অ্যান্সার গুলো দেখতে পাবো? এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই, যেমন এই যে দেখতে পাচ্ছ যে প্রথম যে রেসপন্স হচ্ছে সে হচ্ছে রাজ। রাজ কখন, এই যে টাইম স্ট্যাম্পের জায়গায় দেখতে পাচ্ছ যে কত তারিখে এটা? 6 তারিখে, মার্চের 6 তারিখ 2024। কয়টার সময় সাবমিট করেছে? সাবমিটের টাইম সহ এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দুপুর 12টা 10 মিনিট। তারপরে হচ্ছে আজনি, আজনি কখন সাবমিট করেছে, রাফিউল তুমি কখন সাবমিট করেছো, টাইম গুলো দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে কে কোন প্রশ্নের উত্তর কি দিয়েছো সেটা, যেমন প্রথমটা হচ্ছে রাজের, তারপরটা আজনি, তারপরে রাফিউল। দেখো প্রথম কোশ্চেন, পরমাণুর কেন্দ্রে থাকে কি থাকে? তিনজনই সেম উত্তর দিয়েছো। তারপরে পারমাণবিক মডেল গঠনের এই যে পুরোটা এখানে দেখতে পাবে, ঠিক আছে? গঠনের পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য বিজ্ঞানী হলেন কে? প্রথম দুজন একই উত্তর দিয়েছো, তৃতীয় জন একটি স্যার, ডিফারেন্ট উত্তর। আমি পারতাম প্রশ্নটা, কিন্তু আমি ঠিক শিওর ছিলাম না 4টাই হবে কিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে এটা পেরেছি। 3 মার্ক, তো তাই দেখে আমি ভেবে বসেছি যে 3টা কোথায়। আচ্ছা আচ্ছা, এটা একটু ট্রিক করেই দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি, যে স্টুডেন্টরা যেন মনে স্যার করে। আচ্ছা, দেখো তারপরে এটা কি, তারপরের কোশ্চেনটা কি? ভর সংখ্যা কি? তিনজনই তোমরা একই অ্যান্সার দিয়েছো। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? তিনজনই একই অ্যান্সার দিয়েছো। থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়, একজন একটু ডিফারেন্ট অ্যান্সার দিয়েছো, দুইজন সেম অ্যান্সার দিয়েছো। তো এরকম এরকম করে সবগুলো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি যে কে কি রেসপন্স করেছো, ঠিক আছে? এই যেভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কে কোন কোশ্চেনের কি রেসপন্স করেছে সেগুলো আমরা এভাবে দেখতে পাচ্ছি। ক্লিয়ার তো? এই যে কি বললাম, এই যে এখানে অ্যাকচুয়ালি কি কোন জিনিসটা করছে, এই যে ভিউ ইন শিটস, এই যে ওরাও কিন্তু এই দেখো শিটের মধ্যে এরকম দেখতে পাচ্ছে। তোমরা তোমাদের বই খেয়াল করলে দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু ওদের শিটের মধ্যে ঠিক এরকম দেখতে পাচ্ছিল যে কে বিদ্যালয়ের নাম, কে কি ইনপুট করছে। এই যে বিদ্যালয়ের নামের এগেইনস্টে কে কি ইনপুট করছে এগুলো দেখতে পাচ্ছ। তারপরে জেলার নাম, কে কোন জেলা থেকে এগুলো ইনপুট করছে। ফেসবুকের কোন তথ্য, তারপরে এই কোশ্চেনের এগেইনস্টে কে কি অ্যান্সার করছে, এই যেগুলা, বুঝতে পারছো? এই জিনিসগুলো দেখাইছে। গুগল স্প্রেডশিটটি দেখলেই আমরা বুঝতে পারছি এটি এক্সেল শিটের মতোই, যেটিতে আমরা গত 2 দিন স্প্রেডশিটের বিভিন্ন টুলস এর ব্যবহার অনুশীলন করেছি, যেটা আমি তোমাদের একটু আগে বলেছি। এই শিটে সর্বডানে আমরা আরেকটি কলামে একটি তথ্য আমরা আরেকটি কলামে প্রাপ্ত তথ্যটি কি সঠিক, অনিচ্ছাকৃত ভুল তথ্য নাকি অপতথ্য তা উল্লেখ করব, ঠিক আছে?
এখন তুমি চাইলে এই শীটটাকে এডিট করতে পারো। মনে করো এই শীটটাকে আমি চাইলে এডিট করতে পারি, ঠিক আছে? এই শীটটাকে চাইলে আমি এডিট করতে পারি। মনে করো এখানে 5 থেকে আমি 10 করে দিলাম, ঠিক আছে? এরকম করে চাইলে আমি এডিট করতে পারি, সেটাই বলছে। তো ওরা কি করছে, এক্সট্রা আরেকটা কলাম দিছে। এক্সট্রা একটা কলাম কি দিছে, এক্সট্রা একটা কলামের ধরো যে কোনো কিছু একটা, যে সঠিক অথবা ভুল, এরকম। এখন তারা তাদের মন্তব্য লিখে রাখছে যে হ্যাঁ, এই স্টুডেন্টটা কেমন, আমার এই স্টুডেন্টটা আমার অনেক ভালো, ঠিক আছে? তারপরের স্টুডেন্টের সম্পর্কে আরেকটা মন্তব্য করতে পারি, এই স্টুডেন্ট কেমন, এও ভালো, এরকম করে আমরা লিখতে পারি। এরকম করে আমার তারপরের স্টুডেন্ট তো অনেক ভালো, এরকম করে আমরা আমাদের মন্তব্য আলাদা আলাদা ভাবে এই শিটের মধ্যে চাইলে আবার এডিট করে রাখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এগুলো ইনপুট করলাম এবং ম্যানুয়ালি এগুলো হচ্ছে ব্যাখ্যা। তো সেই জিনিসটাই বলছে এখানে, যে আমরা চাইলে আবার এই যে সঠিক, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, এই জিনিসগুলো আমরাও আবার ইনপুট করতে পারি ম্যানুয়ালি। আমরা চাইলে এই শীটটাকে এডিট করতে পারি, সেটাই বলছে, ঠিক আছে? এগুলো সবার মনে আছে তো? মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন মনে আছে সবার? স্যার। রাফি মনে আছে? রাফি কি ক্লাসে আছো? জি স্যার, আছে। তুমি কি এগুলো এগুলো মনে আছে? তুমি কি ক্লাস করেছিল ওই সময় যখন আমরা এগুলো করেছিলাম? না স্যার, এগুলো আমার অনলাইনে ক্লাস করা হয়নি, তবে ক্লাসে পড়াইছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে এই কোনায় শেয়ার একটা অপশন আছে, ঠিক আছে? শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছ সবাই? এই শেয়ার অপশনটার কাজ কি, যেটা অ্যারো চিহ্ন দিয়েছে দেখিয়েছে, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এই শেয়ার অপশনটার কাজ কি। ধরো এই যে এখন যে শীটটা, এই শীটটা আছে শুধু আমার কাছে আছে, তাই না? তার মানে এই শীটের মালিকটা হচ্ছে আমি, এই শীটের মালিক আমি। এখন আমি চাচ্ছি এই শীটের ইনফরমেশন গুলো আমি অন্য কারোর সাথে শেয়ার করবো, ঠিক আছে? এই জন্যই এই শেয়ার বাটন। এখন দেখো আমি যদি শেয়ার করতে চাই, শেয়ার বাটনে ক্লিক করলে দেখো এরকম আসবে। এখন এটার ওনার হচ্ছে মেডিজি, ঠিক আছে? এই শীটটার ওনার হচ্ছে মেডিজি, শুধু একজন। আর জেনারেল এক্সেস দেখো রেস্ট্রিক্টেড করা আছে, মানে অন্য কেউ এই শীটটাকে চাইলেও দেখতে পাবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে রেস্ট্রিকশন সরিয়ে দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যদি করে দেই, তাহলে এই যে এটা করে এটা করে দিলাম, এটা করে দিয়ে তারপরে কপি করলাম, একটা লিঙ্ক কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা, ধরো যে একটা লিঙ্ক কপি হয়ে গেছে, যেমন এই যে এখানে দেখাই, এই যে একটা কন্ট্রোল ভি যদি চাপি, দেখো এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ না, এই লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা যদি আমি কারোর সাথে শেয়ার করি, সে এই লিঙ্কে ক্লিক করে সেও ওই ইনফরমেশন গুলো দেখতে পারবে, কিন্তু শুধু দেখতেই পারবে, এডিট করতে পারবে না, কোনো কিছু সেই ইনফরমেশন চেঞ্জ করতে পারবে না। কেন চেঞ্জ করতে পারবে না? কারণ দেখো এনিওয়ান উইথ দিস লিঙ্ক পাশে দেখো ভিউয়ার, অর্থাৎ সে সেই লিঙ্ক দিয়ে সেটাকে শুধু ভিউ করতে পারবে, কিন্তু সে সেটাকে চাইলেই এডিট করতে পারবে না। ক্লিয়ার? এখন কারণ কি, এটার মালিক হচ্ছে আমি। এখন আমি চাচ্ছি এটার এক্সেস, যাদেরকে লিঙ্ক দিলাম তারা শুধু দেখবে এটাকে, কিন্তু তারা এডিট করতে পারবে না। এখন আমি যেহেতু মালিক, আমি চাচ্ছি যে তারা এডিটও করতে পারবে, ঠিক আছে? তখন আমি এই যে ভিউয়ার, এই পারমিশন দিয়ে দিলাম যে এডিটর, এডিটর যদি করে দেই, এখন যদি এই লিঙ্কটা আমি ওদের সাথে শেয়ার করি, তাহলে তারা এডিটও করতে পারবে, অর্থাৎ ইনফরমেশন গুলোকে চেঞ্জ করতে পারবে তারা চাইলে, ঠিক আছে? এখন যদি আমি চাই যে তাদেরকে কমেন্টার হিসেবে অ্যাসাইন করব, এই লিঙ্ক থেকে যারাই ইনফরমেশন গুলো দেখবে, তারা এই ইনফরমেশন গুলো দিয়ে কমেন্ট করবে। হ্যাঁ, যেমন ফেসবুকে তোমরা কমেন্ট করো না, ইউটিউবে কমেন্ট করো না, তো তেমন তোমরা কমেন্ট করতে পারবে যে হ্যাঁ এই ডাটাগুলো কেমন, ডাটাগুলোর মধ্যে ভুল আছে কিনা, এরকম কমেন্ট করতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে শেয়ার।
শেয়ার কিভাবে করব? এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, তো আমি আগে রেস্ট্রিক্টেডই করে দেই। শেয়ার করব জাস্ট এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে কপি লিংক করে দিলেই হবে না। কপি লিংক করে দিলেই সে দেখতে পাবে এমনটা না, অবশ্যই জেনারেল অ্যাক্সেসটাকে এনিওয়ান উইথ দিস লিংক করে দিতে হবে। তার মানে এই লিংক দিয়ে যাদের কাছে এই লিংক থাকবে তারা সবাই এই ডকুমেন্টটা অর্থাৎ এই ইনফরমেশন গুলো দেখতে পাবে। এখন কথা হচ্ছে, আমি চাচ্ছি স্পেসিফিকলি কয়েকজন মানুষকে এই ইনফরমেশন গুলো দেখাবো। এখন এই লিঙ্কটা আমি একজনকে দিলাম, এই লিঙ্কটা সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, এভাবে তো এই লিঙ্কটা সব জায়গায় ছড়িয়ে যে দেখা গেল যে সবাই আমার ইনফরমেশন গুলো দেখতে পারে। এমন হতে পারে না যে হ্যাঁ, ইনফরমেশন গুলো অনেক সেন্সিটিভ। তো সেক্ষেত্রে তো আমি চাইবো যে অবশ্যই এই লিঙ্কটা দিয়ে অন্য কেউ না, শুধু একজন দেখুক। ঠিক আছে, সেক্ষেত্রে কি করব? যে আমি চাচ্ছি শুধু একজন দেখবে আমার এই ইনফরমেশন গুলো। সেক্ষেত্রে কি করব? এই যে অ্যাড পিপল গ্রুপস অর ক্যালেন্ডার ইভেন্ট, এই যে এখানে যে কি করব, একজন পিপলকে অ্যাড করে দিব। ধরো যে ধরো যে তোমাদের আশিক স্যারের যে ইংলিশ ক্লাস নেয়, তোমাদের আশিক স্যারের ইমেইল হচ্ছে এটা, আমি চাচ্ছি যে তোমাদের আশিক স্যার এই ইনফরমেশন গুলো দেখে। তো তোমরা এখানে আশিক স্যারের ইমেইলটা সিলেক্ট করে দিলে এবং এখানে সেন্ড করে দিলে তার এই ইমেইলে এই লিঙ্কটা চলে যাবে। আমি চাইলে তাকে আলাদা করে এটাও বলতে পারি যে আহ, কিছু একটা মেসেজ দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। এখন যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে তার কাছে চলে যাবে সেই যে এখানে আমরা লিঙ্কটা কপিও করে নিতে পারি চাইলে এই বাটনে ক্লিক করে, কপি লিঙ্ক বাটনে। ঠিক আছে, এখন যদি আমি সেন্ড করি কি হবে? এখন যদি আমি সেন্ড করি তাহলে দেখা যাবে যে তোমার কি হবে, সে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে কি হিসেবে? এই যে এডিটর হিসেবে। আমি যদি চাই ভিউয়ার হিসেবে, তাহলে সে ভিউয়ার হিসেবে শুধু ইনফরমেশন দেখতে পারবে, কমেন্টার যদি কমেন্ট করতে পারবে, এডিটর হিসেবে দিতে পারবে। কারা দেখতে পারবে? শুধু আসি, আর আর কেউ না। এখন যদি মনে করো আমি আরো একজনকে অ্যাড করতে চাই, তোমাদের এই যে আরো একজন টিচার যিনি এখন আপাতত অ্যাবসেন্ট, তাকে যদি আমি করি তাহলে এই শুধুমাত্র এই দুইজন এডিটর হিসেবে করতে পারবে। এখন যদি আমি আলাদাভাবে চাই যে একজনকে এডিটর এবং একজনকে ভিউয়ার হিসেবে দিতে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একজনকে এডিটর হিসেবে দিয়ে তারপরে পরের জনকে এডিটর হিসেবে আবার করতে হবে। ঠিক আছে, এখন যদি নোটিফাই পিপল এই বাটনটাতে যদি অফ করে দেই তাহলে তাদের কাছে কোনো হবে না, কোনো ইনফরমেশন যাবে না বা কোনো নোটিফিকেশন যাবে না তাদের কাছে। শুধু তারা এই লিঙ্কটা যখন আমি শেয়ার করব সেই লিঙ্কটা দিয়ে তারা করতে পারবে। কিন্তু নোটিফাই যদি আমি করে দেই তাহলে কি হবে? আমি সেন্ড করার সাথে সাথে তার কাছে একটা মেইল চলে যাবে এই মেসেজটা সহ, ওয়ার্ক উইথ দিস ইনফো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই কিভাবে আমরা শেয়ার করব? শেয়ার অপশনটার কাজ কি? জি স্যার। ওকে, এটা আমরা কাউকে এখনো পারমিশন দিচ্ছি না, তো আমরা একটা রেস্ট্রিক্টেডই করে রেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমরা এখন চলে যাই পরের পোর্শনে। পরের পোর্শন হচ্ছে গিয়ে অভিযান শেষে আমাদের কি করব সেগুলো বলা হচ্ছে। আমার মনে হয় এখানে তোমাদের আমাকে আমার আমি শিখিয়ে দিব তোমাদেরকে, এমন তেমন কোনো কিছুই নেই। এগুলো তোমাদের নিজের কাজ, এগুলো তোমরা করবে এবং এই কাজগুলো করবে। ঠিক আছে, ওকে। শিখন অভিজ্ঞতা 2, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2, তাই না? ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে কি বোঝো বলো তো? ডিজিটাল প্ল্যাটফর্ম মানে কি? মানে হচ্ছে স্যার ভার্চুয়াল জগৎ। ভার্চুয়াল জগৎ, হ্যাঁ বলা যায়, বাট ভার্চুয়াল জগৎ বলতে ভার্চুয়াল জগৎ মানে হচ্ছে যেখানে হচ্ছে আমার অবস্থান শুধু দেখা যাবে, কিন্তু হচ্ছে যে আমি হচ্ছে যে ফিজিক্যালি এক্সিস্ট করবো না। হ্যাঁ, ফিজিক্যালি তুমি সেখানে থাকতেছ না, ভার্চুয়ালি থাকতেছ, মানে তুমি সেখানে ফিজিক্যালি উপস্থিত না। ঠিক আছে, জি, সেটা সেটা মানে হচ্ছে ভার্চুয়াল। পরোক্ষভাবে থাকতেছি। হ্যাঁ, ভার্চুয়াল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম জিনিসটা কি?
রাফিউল বলো তো। স্যার ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, এগুলো না? স্যার কি ভেরি জিজ্ঞেস গুড, করছেন? ভেরি গুড। বলেছিলাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে কি বোঝো? স্যার যে ডিজিটাল, সকল হ্যাঁ বলো। স্যার যে প্ল্যাটফর্মের দ্বারা যে মানুষ নিজের কি বলবো, ডিজিটাল কাজকর্ম করে নাকি? মানুষ তাই তো। অন্যের সাথে কমিউনিকেশন করতে পারে যে প্ল্যাটফর্মের দ্বারা। শুধু কি তাই? শুধু কি কমিউনিকেশন করতে পারে? নট লাইক দ্যাট। স্যার ডিজিটাল প্ল্যাটফর্ম যে কোনো কিছু হতে পারে। এই যে আমরা আমরা স্যার এই যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে, ফেসবুক হতে পারে, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ হতে পারে, তোমার বিভিন্ন ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে? এগুলো সবগুলোই কি এক একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে তোমার ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, এগুলো এক একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে আমাদের তথ্যের নিরাপত্তা জনিত কি কি ঝুঁকি আছে এবং এই ঝুঁকিগুলো কিভাবে আমরা এড়াতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকে শিখবো। আচ্ছা, আজকে আমরা ফিশিং সম্পর্কে দেখব। এই ফিশিং কিন্তু আবার যে মাছ ধরার ফিশিং, ঠিক আছে? এই ফিশিং, বাট কনসেপ্টটা কিন্তু এই ফিশিং থেকে আসছে, মাছ ধরার ফিশিং। মাছ ধরার ফিশিংটাতে কি করা হয় বলতো? মাছকে ট্র্যাপে ফেলানো হয়। কিসের ট্র্যাপ? গ্রিড, গ্রিডের ট্র্যাপ। তাকে খাবারের ট্র্যাপে ফেলানো হয়। তো তাকে খাবার দেওয়া হয়, সেই খাবারটা যদি সে গেলে সাথে বড়শির যে কাঁটা থাকে সেটাতে সে আটকে যায়, ঠিক আছে? তো এই ফিশিং জিনিসটা, ডিজিটাল প্ল্যাটফর্মের ফিশিং জিনিসটা ঠিক এরকম, বুঝতে পেরেছো? যে মানুষকে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে মানুষের সেন্সিটিভ ইনফরমেশন হাতিয়ে নেয়, স্যার ঠিক আছে? সাইবার ক্রাইমের, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম অনেক ধরনের হয়ে থাকে, ফিশিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইম। দেখো এখানে কি বলছে, এখান থেকে আমরা পড়াশোনা করি। আমাদের বাবা বাবা মা বা পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেইল আসে যেখানে একটি লিংক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয়। বলা হয় যে লিংক বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে। দিস ইজ দ্য ট্র্যাপ, ঠিক আছে? এই যেটাই হচ্ছে ট্র্যাপ। মাছকে যেমন খাবারের লোভ দেখানো হয়, মানুষকে টাকা এবং দামি মানে হচ্ছে পুরস্কারের ফাঁদে লোভ দেওয়া। ফেলানো। হ্যাঁ, এই ধরনের ঘটনাকে ফিশিং বলে, ঠিক আছে? তো ফিশিংটা করে কিভাবে তারা, দেখি আমরা। যে ইংরেজি বানান ভিন্ন, ফিশিং জিনিসটা কি এখানে বলছে, ইংরেজি বানান ভিন্ন হলেও মূলত বড়শির ফাঁদে ফেলে মাছ ধরার ধারণা থেকেই কিন্তু এই ফিশিং জিনিসটা আসছে, নামটা আসছে, ঠিক আছে? জাস্ট পি এবং এফ এর ডিফারেন্স। এই ফিশিং, ডিজিটাল প্ল্যাটফর্মের ফিশিং হচ্ছে পি দিয়ে শুরু এবং মাছ ধরার ফিশিং এফ দিয়ে শুরু, ঠিক আছে? তো দেখো কি বলছে তারপরে। তারপরে বলা হয়েছে যে পরিচিত এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে। মনে করো ওয়েবসাইট, ফেসবুকের ওয়েবসাইটটা কেমন? ফেসবুক, facebook.com। আচ্ছা না, এখান থেকে গেলে আমার অ্যাকাউন্টে চলে যাবে, ফেসবুক অ্যাকাউন্টে। আমাদেরকে মেইন ইনফরমেশনটা দেখ, facebook.com। আমি যখন facebook.com-এ গেলাম, এটা কিন্তু ফেসবুকে লগ ইন করার জন্য, এটা হচ্ছে ফেসবুকের পেজ, ঠিক আছে? এখন আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি জানো? যে আমরা দেখি, হ্যাঁ আমি facebook.com সার্চ করলাম, যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, তার মানে এখানে আমি যদি আমার লগ ইন ডিটেলস দিয়ে দেই, ঠিক আছে, এই যেগুলো আমার লগ ইন ডিটেলস, ঠিক আছে, আমি যদি আমার লগ ইন ডিটেলস দিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে? আমি লগ ইন করতে পারবো ফেসবুকে, ঠিক আছে? কিন্তু আসলে কি তাই? আমি আমি তো চাইলেই এরকম একটা ওয়েবসাইট বানাতে পারি, এরকম একটা পেজ বানাতে পারি, এটা কিন্তু একটা ওয়েব পেজ বল, ঠিক আছে? এরকম একটা পেজ বানিয়ে সেই পেজের লিঙ্কটা আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম। আর তখন যখন তুমি আমার দেয়া লিঙ্কটা ইউজ করে এখানে ফেসবুকের ইমেইল দিলে এবং পাসওয়ার্ড দিলে,
তখন কিন্তু সেই ইমেইলটা ফেসবুকের কাছে, ইমেইল আর পাসওয়ার্ড বা তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ফেসবুকের কাছে না যেয়ে আমার কাছে চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে সেই পেজটা আমার বানানো, আমি সেটাকে এমন ভাবে বানাইছি যেন সেটা ফেসবুকে না যেয়ে তুমি, তোমাকে সেটা ফেসবুকে নিয়ে যাবে না। কি কি হবে, সেটা তোমার ইনফরমেশন গুলো আমার কাছে এনে দিবে। তাহলে দেখো, এই যে ফিশিং একটা সাইট দিয়ে এরকম, ফিশিং জিনিসটা এইটাই, যে ফিশিং জিনিসটা কি, আমরা একটা লিংক ক্রিয়েট করব, এমন লিংক যে এরকম হুবহু ফেসবুকের মতোই সেটা হবে দেখতে, বা হুবহু সেটা হতে পারে ফেসবুক না অন্য কোনো প্ল্যাটফর্ম, হুবহু সেটা এরকমই দেখতে হবে। সেম জিনিস যা লেখা আছে তুমি দেখে বুঝতেই পারবা না যে এটা আসলে ডিফারেন্ট কোনো কিছু একটা। ঠিক আছে, তখন তুমি কি করলে, তোমার ক্রেডেনশিয়াল গুলো দিয়ে দিলে, তোমার নাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলে। তারপরে কি করলে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তুমি ভাবলে যে হ্যাঁ এখন লগ ইন বাটনে ক্লিক করবে, তখন দেখবে যে তুমি লগ ইন স্যার করতে স্যার পারছো না। হ্যাঁ বলো। স্যার সবকিছু তো কপি করা সম্ভব, কিন্তু স্যার লিঙ্ক তো কপি করা সম্ভব। হ্যাঁ সেটাতে যাচ্ছি। তো এই জন্য তখন আমার ইনফরমেশনটা আমার কাছে চলে আসবে, তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড থাকলে আমি সহজেই ফেসবুকে লগ ইন করতে পারবো। তখন আমি কি চাইলেই ফেসবুকে লগ ইন করে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। তখন কি হলো, তোমার অ্যাকাউন্টটা তোমার কাছে হাতছাড়া হয়ে গেল, আমার কাছে চলে আসলো। তখন আমি কি করতে পারবো, আমি চাইলেই যে কোনো অপকর্ম সেই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, কিন্তু এখন সেফটি সেফটি প্রসিডিউর কি, এই জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটা চালু করে রাখতে হবে তোমার ফেসবুকে বা যে কোনো জায়গায়, সেটা ইমেইল বলো, তোমার ফেসবুকে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা যদি তুমি চালু করে রাখো, তাহলে কি হবে, তুমি যে শুধু তুমি, কেউ যদি তোমার পাসওয়ার্ড জেনেও ফেলে, সে তারপরেও চাইলেই তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। ঠিক আছে, সে চাইলেও তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি যখন তোমার ইমেইল এবং পাসওয়ার্ড দিবে, এই যে আমি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছি, এখন যদি আমি লগ ইন করি, আমার এই মোবাইল নাম্বারে আমি যদি ইমেইল অ্যাড্রেস দিই, তাহলে আমার ইমেইল অ্যাড্রেসে, আর আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়েছি, তাহলে আমার মোবাইল নাম্বারে কি আসবে, এটা মূলত মেড ইজির মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে কি হবে, একটা কোড আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে, এবং সেই কোডটা ইউজ করে আমি, সেই কোডটা আমাকে তারা ইয়ে করতে বলবে, এখানে ইনপুট করতে বলবে। দেখো এখানে মনে করো, কি বললাম, এই দেখো ওরা কিন্তু আমার কাছে একটা কোড চাচ্ছে, কারণ কি, আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে। ঠিক আছে, আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে, এবং আমার ফোনে একটা অলরেডি চলেও এখনো আসে নাই, আমার ফোনে এই ফোন নাম্বারে একটা কোড চলে আসবে। সেই কোডটা যদি আমি কি করি, সেই কোডটা যখন আমি এখানে 6 ডিজিটের একটা কোড দিব, ধরেন আমি এরকম একটা কোড দিয়ে দিলাম, এটা কিন্তু র্যান্ডমলি আমি দিলাম, হ্যাঁ র্যান্ডমলি দিলাম, এই কোডটা কিন্তু আমি পাইনি। দেখো আমি যদি এই এই কোডটা দিলাম, দেখো সে কিন্তু আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ তার এই কোডটা দরকার। তো কেউ যদি তোমার পাসওয়ার্ড জানেও, সে এই কোডটা ছাড়া তোমার ফেসবুকে লগ ইন করতে পারবে না, তোমার অ্যাকাউন্টটাকে হাতিয়ে নিতে পারবে না। এজন্য তোমাদের ফেসবুকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে, অন করে রাখতে হবে। শুধু ফেসবুক না, জিমেইলের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে। তাহলে কেউ চাইলেও তোমার অ্যাকাউন্ট হ্যাক করে তোমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না ফিশিং এর মাধ্যমে। তাহলে এটা অন করে কিভাবে? আচ্ছা, আচ্ছা আমি, তুমি এক কাজ করবে, তুমি অনলাইনে যে সার্চ করবে যে হাউ টু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ইউটিউবে যে সার্চ করবে, যে বাংলায় লিখলে বাংলা ভিডিও পাবে, ইংলিশে লিখলে ইংলিশে পারবে। ঠিক আছে, বাংলায় লিখবে যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয় ফেসবুকে, এটা লিখলে তাহলে ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিও দেখে কাজ করতে পারবে। আবার যদি চাও ইমেইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবে, সেক্ষেত্রে তোমাদের লিখবে যে কিভাবে জিমেইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয়। জাস্ট এই জিনিসটা নোট ডাউন করে রাখো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ ঠিক আছে, এখন আরেকটা বিষয় আছে। এখন তুমি চাচ্ছ আমি আমার পাসওয়ার্ডও কাউকে জানাবো, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবে?
সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে তুমি চেক করবে ইউআরএল বা লিঙ্ক। লিঙ্কটা আসলেই ফেসবুকের লিঙ্ক কে না চেনে বলো? ফেসবুকের লিঙ্কই হচ্ছে কি www.facebook.com, তাই না? এই যে ফেসবুকের এই একটাই লিঙ্ক, মেইন লিঙ্ক এইটাই। যদি এই লিঙ্ক থাকে তাহলে তুমি বুঝবে যে এটা কোনো ফেক বা কোনো ফিশিং সাইট না, ঠিক আছে? বা আমি কোনো ফিশিং প্রতারণার মধ্যে পড়তে যাচ্ছি না, বুঝতে পেরেছো? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে facebook.com, ঠিক আছে? এখন দেখো আমরা কিন্তু এখানে লিঙ্কটা যদি এভাবে করি, আর যে ফিশিং লিঙ্ক গুলো থাকে সেই ফিশিং লিঙ্ক গুলো কিন্তু খুব চালাকি করে করা হয়। যেমন ফেসবুক বি এর পর দুইটা ও আছে, আমি যদি 3টা ও দেই, দেখো এটা কিন্তু খুব সহজে বোঝাও যাচ্ছে না, খুব সহজে ভালো করে না দেখলে কিন্তু বোঝা যাবে, তাই না? দেখো অলমোস্ট কিন্তু facebook.com এর মতো। তা আমরা দেখি এই লিঙ্কে যাই, আমি দেখি আসলেই কি আছে এই লিঙ্কে। করি, দেখো কিন্তু আনসার দেখাচ্ছে। তারপরেও গুগলেই নিয়ে এটাই নিয়ে আসছে, আমাদের এই যে অন্য ইয়াতে নিয়ে যায় নাই, আমাদের সঠিকতাতে নিয়ে আসছে। এখন টেকনোলজি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, যার কারণে তোমার ফিশিং ওয়েবসাইট গুলো সবাই চেনা জানা থাকে। তখন কেউ যদি ফিশিং করতে চায়, ফিশিং করা এখন কম্পারেটিভলি অনেক কঠিন হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু আমি ফেসবুকের ক্ষেত্রে 3টা জিরো দিচ্ছি, তারপরেও কিন্তু আসতেছে, ঠিক আছে? দেখো আবার কিন্তু এরকম হইতে পারে, ফেসবুকের এই যে এখানে তোমার এফএসি না দিয়ে ফিশিং ওয়েবসাইটের লিঙ্ক গুলা এফইসি হতে পারে, ঠিক আছে? এফইসি বিডব্লিউ কে এরকম করলাম, এই লিঙ্কে গেলাম, ঠিক আছে? এরকম অল্প অল্প চেঞ্জ করে তারা লিঙ্ক গুলো চেঞ্জ করে, হ্যাঁ, ঠিক আছে? আর মানুষ দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এই লিঙ্ক গুলো খুব ভালোভাবে কেয়ারফুলি অবজার্ভ করেন, যার কারণে ওই লিঙ্ক গুলো ক্লিক করলে দেখা যায় যে ওরা ফিশিং প্রতারণার মধ্যে ফেসে যায়। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা। তো যে যাই করুক, দেখো এখানে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু রেস্ট্রিক্ট করে দিচ্ছে যে না, মানে আমি যাইতে পারবো না, এটা ফিশিং ওয়েবসাইট, ঠিক আছে? তো এভাবেই আমরা চেক করব, কি সবচেয়ে ভালো উপায় হচ্ছে লিঙ্ক চেক করা। তবে লিঙ্ক চেক করার জন্য তোমাদেরকে জানতে হবে যে কোন কাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা। যেমন এটা হচ্ছে ফেসবুকে, গুগলের কি GWGLE.com, এটা হচ্ছে গুগলের। তারপরে জিমেইলের জন্য কি gmail.google.com মোস্ট প্রবাবলি। এই যে accounts.google.com, ঠিক আছে? accounts.google.com এটা হচ্ছে তোমার জিমেইলের জন্য, ঠিক আছে? যে জিমেইল সাবমিট করতে বলতেছে, সাইন ইন করতে বলতেছে বা লগ ইন করতে বলতেছে, এই যে এটা হচ্ছে তোমার জিমেইলের জন্য। যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টের জন্য লিংক হচ্ছে যে এটা accounts.google.com। জাস্ট প্রথমের অংশটুকু দেখলেই বুঝতে পারবা যে এটা অথেন্টিক কোনো ওয়েবসাইট কিনা। এটাকে বলে হচ্ছে গিয়ে ডোমেইন নেম, ঠিক আছে? এটাকে বলে ডোমেইন নেম। যেমন মেড ইজি ডোমেইন নেম কি, এই যে medeasybd.com, এই ওয়েবসাইটে যদি যাও medeasybd.com, ঠিক আছে? এই যে medeasybd.com এ যদি যাই আমরা, এই যে www.medeasybd.com আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসছে, ঠিক আছে? এরকম করলে তোমরা তোমাদের ফোন থেকেও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে, যেখান থেকে তোমরা তোমাদের ক্লাস রুটিন গুলো ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের টিউশন ফি গুলো তোমরা দেখতে পারবে, এই আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো আমাদের যেমন একটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে এরকম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক গুলো তোমাদের জানা থাকতে হবে। যদি জানা নাও থাকে, তোমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইয়ে করে রাখবা সবসময়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ফিশিং সাইট থেকে তোমরা তাহলে পরিত্রাণ পেতে পারো, তোমাদের ইনফরমেশন গুলো সেফ থাকবে। বুঝতে পেরেছো না? এই যে ফিশিং এর একটা উদাহরণ দিয়েছে এখানে, সাথে এই যে একটা লিঙ্ক। জি স্যার। 8:21 বেজে গেছে, আমরা কি আরো কন্টিনিউ করব? এখন তোমাদের কাছে একটা, আমরা নেক্সট দিন এখান থেকেই কন্টিনিউ করবো, এই যে ফিশিং, এটা কিন্তু ফিশিং রিলেটেড একটা জিনিস। তো আমরা নেক্সট দিন এই পেজ অর্থাৎ 28 পেজ থেকে কন্টিনিউ করবো।